বিরিয়ানি এই নামটা শুনলেই অনেকের জিভে জল চলে আসে। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা হোক কিংবা পরিবারের ছোটোখাটো সেলিব্রেশন, বিরিয়ানি এই মুহূর্তে সবচেয়ে সহজতম আনন্দের সহজ উপায়। তবে এই বিরিয়ানি আপনার জীবনে অভিশাপ হয়ে আসতে পারে। হ্যাঁ, এই বিরিয়ানি আপনার জীবনে অভিশাপ হয়ে আসতে পারে। কেননা রিসেন্ট এইরকমই একটা ঘটনা কলকাতার পার্ক স্ট্রিটের অনির্বাণ চৌধুরী নামের এক ব্যক্তির সাথে ঘটেছে। তার সাথে এমনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যা আপনি জীবনে কখনো কল্পনাও করতে পারবেন না। আসলে এই বিরিয়ানি শুধু মানুষেরই প্রিয় খাবার নয়, এটা অনেক ক্ষুধার্ত প্রেতাত্মারও প্রিয় খাবার। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি চলে যাব আজকের মেন ঘটনায়। অনির্বাণদা আমাকে ঠিক যেভাবে ঘটনাটা লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই ঘটনাটিকে পড়ে শোনাচ্ছি। হাই উৎপল, আমি অনির্বাণ চৌধুরী, কলকাতার পার্ক স্ট্রিট থেকে আজ তোমাকে একটি সত্যি ভৌতিক ঘটনা লিখে পাঠাচ্ছি। যেই ঘটনাটি রাখি বন্ধনের দিন অর্থাৎ আগস্ট মাসের 9 তারিখ শনিবার, ওই দিন রাতে আমার নিজের সাথে ঘটে। আমি পুরো ঘটনাটাই তোমাকে ফুল ডিটেলসে বলছি। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছেই একটা প্রাইভেট কোম্পানিতে আমি জব করি। আমাদের অফিস ছুটি হয় সন্ধ্যে 6টা 6:30 এইরকম সময়ে। তো ওই 9 তারিখ মানে ওই রাখি বন্ধনের দিন, ওই দিন কিন্তু বিয়েরও দিন ছিল। তো ওই দিন আমার স্ত্রী আর আমার ছেলে ওরা গিয়েছিল আমার খুড়তুতো শ্বশুরের মেয়ের বিয়েতে। আমারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে পরের অধীনস্থ কাজ, তাই যাওয়ার ইচ্ছে থাকলেও যেতে পারলাম না। এদিকে আমি রান্নাও পারি না, তো রাতে কি খাবো না, ঠিক করলাম যে রাতটা বিরিয়ানি খেয়ে কাটিয়ে দেব। কেননা বিরিয়ানি আমার এমনিতেই খুবই পছন্দের একটা খাবার। তবে সমস্যাটা হচ্ছে আমি যেখানে সেখানের বিরিয়ানি খাই না। এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কিছুটা আগেই একটা বিরিয়ানির দোকান আছে। দোকানটা বিরাট কিছু হাইফাই বড় কোনো দোকান নয়, কিন্তু মারাত্মক লেভেলের বিরিয়ানি করে। তাই অফিসে বসেই আমি ঠিক করলাম যে বাড়ি যাওয়ার পথে ওই দোকান থেকেই এক প্যাকেট বিরিয়ানি নিয়ে যাব। তো তাই করলাম। অফিস থেকে বেরিয়ে সেই দোকান থেকে গরম গরম এক প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে এলাম মেট্রো স্টেশনে। তবে আমার একবারের জন্যও এটা মনে ছিল না যে এই বিরিয়ানিটাকে এঁঠো করে নিয়ে যেতে হবে। আসলে আমি রাতের বেলায় যতবারই এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে কোনো খাবার নিয়ে গেছি, প্রত্যেকবারই খাবারটাকে অল্প হলেও এঁঠো করে নিয়ে গেছি, কিংবা খাবারের পলিথিনের ওপর থেকেই হালকা করে থুতু ছিটিয়ে দিয়েছি। কিন্তু সেইবারই প্রথম আমি এই কাজটা করতে ভুলে গিয়েছিলাম, যেই কারণে এই ছোট্ট একটা ভুলের জন্যই আজ আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটল। উৎপল, তুমিও জানো, এমনকি কলকাতা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সবাই জানে যে এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে হন্টেড একটা মেট্রো স্টেশন, যেখানে বহু মানুষের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এমনকি অনেকেই অনেক ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছে। তবে আমি মিথ্যে বলবো না, আমি এই স্টেশন ধরে দীর্ঘ 6 বছর যাতায়াত করছি, কোনো দিনও আমার সাথে কোনো রকম কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। তবে এইবার ওই একটা ভুলের কারণে আমার সাথে যা ঘটল তা আমি এই জিন্দেগিতে কখনোই ভুলতে পারবো না। এখন অনেকেই হয়তো বলতে পারে যে আমরাও তো ওই স্টেশন থেকে অনেকবার অনেক খাবার নিয়ে গেছি, কই আমাদের সাথে তো কখনো কোনো কিছু ঘটেনি। দেখুন, আমিও অনেকবার অনেক খাবারই নিয়ে গেছি, অনেকবার এটাও না করেও নিয়ে গেছি, তখন আমার সাথেও কোনো কিছু ঘটেনি। কিন্তু এইবার এই দীর্ঘ 6 বছর পর আমার সাথে কেন যে এমনটা ঘটলো এর উত্তর আমার কাছে সত্যিই নেই। আর সত্যি কথা বলতে এইসব ঘটনা কার সাথে কখন ঘটবে কেউই বলতে পারে না। আপনি না চাইতেও অনেক সময় আপনার সাথে এরকম অনেক ঘটনা ঘটে যাবে, আবার আপনি চাইলেও আপনার সাথে এরকম কোনো ঘটনাই ঘটবে না। অতএব কার সাথে কখন কি ঘটবে কেউই বলতে পারে না। তো যাই হোক, আমি মেন ঘটনায় ফিরে আসি।
আমি মেট্রো স্টেশনে সিঁড়ি দিয়ে নামবো, ঠিক এমন সময় আমার স্ত্রী মধুমিতা আমাকে ফোন করে। আমি ফোনটা রিসিভ করে ওই সিঁড়িতে দাঁড়িয়েই ওর সাথে কথা বলছিলাম, কেননা নিচের দিকে তখন মোটামুটি অনেকটাই ভিড়। তবে এই কথা বলার সময় আমি খেয়াল করলাম যে কিছুটা নিচের দিকে সিঁড়ির ধাপে একজন ভিক্ষুক মহিলা বসে আছে। ব্যাপারটা খুবই স্বাভাবিক, একটা স্টেশনের সিঁড়ির ধাপে যে কোনো ভিক্ষুক মহিলা বসে থাকতেই পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই, মহিলাটি তার চোখ দুটোকে বড় বড় করে একটা লোভনীয় হাসি হেসে ওই বিরিয়ানির পলিথিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। মানে তার মুখের আবভাবটা এমনই ছিল যেন সে বহুদিন ধরে কোনো কিছু খায়নি, যেন এই বিরিয়ানিটাই তার সেই ক্ষুধা নিবারণ করবে। আমি ফোনটা কেটে মহিলাটির কাছে গেলাম, তাকে বললাম, কি খিদে পেয়েছে, কিছু খাবে? মহিলাটি তখন তার মাথাটাকে নিচের দিকে নামিয়েছিল। সে সেই মাথা নিচের দিকে নামানো অবস্থাতেই ঘাড় নেড়ে ইশারা করলো যে হ্যাঁ, তার খিদে পেয়েছে। আমি একবার ভাবলাম যে বিরিয়ানির প্যাকেটটা তাকে দিয়ে দিই, কিন্তু তৎক্ষণাৎই আবার এটাও ভাবলাম যে ওকে যদি বিরিয়ানির প্যাকেটটা দিয়ে দিই তাহলে আমাকে তো আবার দোকান যেতে হবে, অনেকটা দেরিও হয়ে যাবে। তার থেকে ভালো ওকে কিছু টাকা দিয়ে দিই, ও নিজের ইচ্ছে মতো যা খুশি কিনে খাবে। এই ভেবে আমি ওর হাতে একটা 100 টাকার নোট দিই আর বলি, যাও কিছু খেয়ে নাও। এই বলে আমি ওখান থেকে চলে আসি। যথারীতি মেট্রোতে চেপে প্রায় 11 মিনিটের মাথায় পার্ক স্ট্রিটে পৌঁছেও যাই। তারপর সেখান থেকে বেরিয়ে কিছুটা হেঁটে বাড়িও চলে আসি। ঘরে এসে জামা প্যান্ট ছেড়ে হাত মুখ ধুয়ে টিভিটা চালিয়ে বিরিয়ানি নিয়ে বসে পড়ি। তবে বিরিয়ানির প্যাকেট খুলতেই আমার রক্ত হিম হয়ে গেল, কেননা ওই প্যাকেটের ভিতরে কোনো বিরিয়ানির গন্ধ, বিরিয়ানির মাংস কোনো কিছুই নেই। শুধু পড়ে আছে মাংসের একটা হাড় আর সামান্য সাদা বিরিয়ানির ভাত। সত্যি বলতে আমি পুরো থতমত খেয়ে গিয়েছিলাম, কেননা দোকানি আমার চোখের সামনেই বিরিয়ানিটা প্যাক করেছিল। তাহলে বিরিয়ানিটা গেল কোথায়? আমার সঙ্গে সঙ্গেই মনে পড়ে যায় স্টেশনের সেই ভিখারি মহিলাটির কথা। মনে পড়ে যায় তার সেই অদ্ভুতভাবে লোভনীয় দৃষ্টিতে বিরিয়ানির দিকে তাকিয়ে থাকা। আমি বুঝতে পেরে যাই যে সে কোনো সাধারণ মহিলা নয়, সে নিশ্চয়ই কোনো ক্ষুধার্ত অতৃপ্ত আত্মা। আমি সঙ্গে সঙ্গেই ওই বিরিয়ানির খালি প্যাকেটটাকে বাইরে ফেলে দিই। তবে পেট তো খিদায় তখন পুরো জ্বলছে, তাই হাত দুটো ধুয়ে অনলাইন থেকে আবারও বিরিয়ানির অর্ডার করি। কিছুক্ষণের মধ্যে বিরিয়ানি চলেও আসে। এই নতুন বিরিয়ানির প্যাকেটটা খুলে খাওয়া শুরু করব, ঠিক তখনই বাইরের দিক থেকে একটা অদ্ভুত রকম শব্দ কানে ভেসে আসতে লাগলো। যেই শব্দটা অনেকটা ওই কচমচ করে হাড় চিবানোর শব্দ। কোথার থেকে এই আওয়াজটা আসছে এটা দেখার জন্য আমি একবার বাইরে গেলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আশেপাশেও কোনো কুকুর বিড়াল কোনো কিছুই নজরে পড়ল না। সত্যি বলতে এবার একটু ভয় ভয় লাগতে শুরু করলো। তবে আসল ভয়টা পেলাম যখন ঘরে ঢুকলাম, কেননা ঘরে ঢুকতেই আমি দেখি যে এই বিরিয়ানিটাও পুরো গায়েব, এমনকি মাংসের হাড়টাও নেই। আমার তো এই দৃশ্য দেখে রীতিমতো হাত পাগুলো ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। শরীর থেকে কলকল করে ঘাম ঝরতে লাগলো। কি করব না, ছুটে গিয়ে দরজা জানালার সবকে বন্ধ করে চুপচাপ শুয়ে পড়লাম। তবে শুলেই কি হবে, ঘুম তো আর আসছে না, কেননা খিদের জ্বালায় পেট তখন পুরো কুঁকড়ে গেছে। আর শুধু তাই নয়, বারবার একটা কথাই মনে হচ্ছে যে ঘরের ভিতর আমি একা নয়, ঘরে আরও কেউ আছে।
আমার এই ধারণাটা কিছুক্ষণের মধ্যে সত্যিই প্রমাণিত হলো, কেননা আমার চোখের সামনেই টেবিলের উপর রাখা জলের গ্লাসটা মেঝেতে পড়ে গেল, অথচ গ্লাসটাতে আমি কোনো হাতই দিইনি। আমি সত্যিই বেশ হকচকিয়ে উঠলাম, বিছানার উপরেই জড়সড় হয়ে বসলাম। তবে ঠিক এমন সময় আমার কানে কারোর একটা নিঃশ্বাস পড়ল। আমি পেছন ঘুরে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। তবে ঠিক সেই মুহূর্তেই, মানে পেছন দিক থেকে সামনে ঘুরতেই আমি দেখি যে একটু আগে যেই বিরিয়ানির খালি প্যাকেটটাকে আমি ডাস্টবিনে ফেলে এসেছিলাম, সেটা এখন টেবিলের উপর রাখা, আর তার ভেতরে রক্ত মাংসের একটা লম্বা হাড়। উৎপল, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে এই দৃশ্যটা দেখে আমার বুকের ভিতরটা পুরো কেঁপে উঠেছিল। আমি জানালা খুলে ওই বিরিয়ানির প্যাকেটটাকে আবারও বাইরের দিকে ছুড়ে দিই। তবে বিরিয়ানির প্যাকেটটাকে বাইরে ফেলতেই বারান্দার দিক থেকে একটা মহিলা কণ্ঠের হাসির আওয়াজ ভেসে আসে। আমি তখন কী যে করব কিছুই বুঝতে পারছিলাম না, তাই ঘরের লাইটটাকে জ্বেলে এক মনে মা তারাকে স্মরণ করতে লাগলাম। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই হাসির আওয়াজটা বন্ধ হলো। তবে হাসির আওয়াজ বন্ধ হলেও ঘরের মধ্যে একের পর এক ভৌতিক ঘটনা ঘটেই চলল। এই যেমন আমি হঠাৎই অনুভব করলাম যে আমার ঘাড়ের কাছে কেউ যেন একটা ঠান্ডা হাত রেখেছে, কিন্তু আমি যেই তিড়কে উঠে পেছন ঘুরে তাকাই, তখন আর কাউকেই দেখতে পাই না। তবে ঠিক এমন সময় আমার হঠাৎ করেই জানালার দিকে চোখ যায়, আর এই জানালার দিকে চোখ যেতেই আমি খেয়াল করি যে জানালার কাচের ওপারে কেউ যেন দাঁড়িয়ে আছে। সম্ভবত কোনো মহিলাই হবে। এমনকি ওই একই জায়গা থেকে কড়মড় করে একটা হাড় চিবানোর আওয়াজও ভেসে আসছে। আমি কী যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। তবে আপাতত ছুটে গিয়ে জানালার সামনে যেই পর্দাটা ছিল সেটাকেই ভালো করে টেনে দিলাম। পর্দাটাকে ভালো করে টেনে খাটে এসে আবারও বসেছি। ঠিক তখন থেকেই ঘরের ভিতরটা কেমন যেন ঠান্ডা হতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই ঘরটা এতটাই ঠান্ডা হয়ে গেল যে রীতিমতো ঠকঠক করে কাঁপতে শুরু করলাম। তবে এগুলো তাও ঠিক ছিল, কিন্তু এরপর যেটা ঘটলো সেটা এখন পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘটনা। ঘরের বন্ধ টিভি নিজের থেকেই চালু হয়ে গেল। মানে আমার যে তখন কি অবস্থা তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। বলতে গেলে ওই মুহূর্তে আমার মুখ দিয়ে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসার জোগাড় হয়ে গিয়েছিল। ঘড়ির কাঁটায় তখন রাত 2:20। টিভি নিজের থেকেই চলছে, তবে কোনো খবর, সিনেমা বা সিরিয়াল নয়। কিছু হিজিবিজি দাগ কাটা লাইন আর একটা শব্দ। তবে মাঝে মধ্যে ওই 2-3 সেকেন্ডের জন্য একটা মহিলার অবয়ব ফুটে উঠছিল, যেটা ওই 2-3 সেকেন্ডের জন্য দৃশ্যমান হয়ে তারপর আবারও সেই আগের অবস্থায় ফিরে আসছিল। আমি রিমোট দিয়ে টিভিটা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু রিমোট কোনো কাজই করছিল না। তাই বাধ্য হয়ে উঠে গিয়ে টিভির প্লাগটাই খুললাম। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়, কেননা এর কিছুক্ষণ পরেই ঘরের মধ্যে হঠাৎ করেই বিরিয়ানির গন্ধ ছড়িয়ে পড়ে। সেই হুবহু একই রকম গন্ধ, যেই গন্ধ আমি বিরিয়ানি কেনার সময় দোকানে পেয়েছিলাম। আমার কেন জানি না বারবার মনে হচ্ছিল যে ঘরের মধ্যে কেউ না কেউ আছে। আমি আচমকাই একবার পেছন ঘুরি, আর এই পেছন ঘুরতেই আমি যা দেখি তা দেখে আমার হার্টবিট শতগুণ বেড়ে যায়।
আমি পুরো পরিষ্কার দেখি যে স্টেশনের সেই মহিলাটি একেবারে আমার কাছে বিছানার পাশেই দাঁড়িয়ে আছে। এমনকি সে একটা মাংসের হাড়কেও চিবাচ্ছে, আর তার মুখের পাশ থেকে কাঁচা রক্ত বেরিয়ে আসছে। আমি চিৎকার করার চেষ্টা করছিলাম, কিন্তু ওই সময় আমার মুখ দিয়ে একটা টু শব্দও বের হয়নি। উল্টে আমার শরীরটা আস্তে আস্তে পুরো অবশ হয়ে গেল। না, এরপর কি ঘটেছিল আমার আর ঠিক মনে নেই, কেননা আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তবে পরদিন সকালে দরজায় টোকা পড়তে আমার ঘুম ভাঙে। আর এই ঘুম ভাঙতেই মানে চোখ খুলতেই আমি দেখি যে সব কিছু স্বাভাবিক। টেবিলের উপর সেই আগের মতোই জলের গ্লাস, জানালাও খোলা, ঘরের লাইটও বন্ধ, শুধুমাত্র ফ্যান চলছে, আর বিছানার চাদরটা একটু এলোমেলো হয়ে আছে, যেটা একদমই স্বাভাবিক। আমি মনে মনে ভাবতে লাগলাম যে তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? কিন্তু না, দরজা খুলতেই আমার এই ভুলটা ভাঙলো। কেননা আমার এক প্রতিবেশী রমেন রায়, সে একটু অবাক কণ্ঠেই আমাকে জিজ্ঞাসা করে উঠল। সে বলল, আচ্ছা অনির্বাণ, কালকে রাতে তোমার বাড়ির থেকে বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছিল, কি কোনো সমস্যা হয়েছে? আমি খুবই শান্ত গলায় বলে উঠলাম, আরে না না, ওসব কিছু না। টিভিটাকে একটু বেশি সাউন্ড দিয়ে চালিয়েছিলাম তো, সেটারই হয়তো আওয়াজ পেয়েছেন। রমেনদা আমার এই কথা শুনে চলে যান। উনি গেলে আমিও রুমে ফিরে আসি। তবে এই রুমে আসতেই আমি খেয়াল করি যে খাটের নিচে একটা বড় মাংসের হাড় পড়ে আছে। আমি সঙ্গে সঙ্গে এই হাড়টাকে একটা খবরের কাগজে মুড়ে সেটাকে বাইরের ডাস্টবিনে ফেলে আসি। এদিকে সেদিন রবিবার, অফিস ছুটি, তাই সারাটা দিন বাড়িতেই থাকতে হবে। বিকেলের দিকে যদিও মধুমিতারা ফিরে আসবে, তবে সারাটা দিন বাড়িতে কাটানো মুখের কথা নয়। কেননা বাড়িতে থাকতে আমার একদমই ভালো লাগছিল না। তাই ঠিক করলাম যে বাড়িতে থাকবো না, বিধাননগরে পিসি বাড়ি, সেখানেই চলে যাব। তো তাই করলাম। বিকেলে মধুমিতা আর আয়ন ওরা যখন ফিরে এলো, তার কিছুক্ষণ আগে আমিও ফিরে এলাম। সত্যি বলতে ওরা আসতে ভয়টা বেশ অনেকটাই কেটে গিয়েছিল। মনে মনে ভেবেছিলাম যে যাই হোক, আর কোনো কিছু ঘটবে না। কিন্তু না, আমার এই ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল। কেননা ওরা বাড়ি ফেরার পরেও মানে ওরা থাকা অবস্থাতেও অনেক ঘটনা ঘটে, যেগুলোর কোনোটারই ওরা টের পায় না। এই যেমন ওই দিন রাতেই আমরা যখন সবাই মিলে বসে খাচ্ছি, তখন হঠাৎ করেই আমার প্লেটের খাবারটা আস্তে আস্তে কমতে শুরু করে। মানে আমিও খাচ্ছি, কিন্তু আমি যতটা না খেয়ে শেষ করছি তার থেকেও দ্রুত খাবারটা শেষ হয়ে যাচ্ছে। আর শুধু তাই নয়, আমি সেই হাড় চিবানোর আওয়াজটাও শুনতে পাচ্ছিলাম, যেই কারণে আমি বারবার পেছন করে তাকাচ্ছিলাম, কিন্তু কাউকেই দেখতে পাইনি। এদিকে আমি বারবার পেছন করে তাকানোতে মধুমিতাও বেশ বিরক্ত হয়ে যায়। ও একটু বিরক্ত কণ্ঠেই বলে ওঠে, এই তুমি কি খেপে গেছো নাকি? খেতে বসে বারবার পেছন দিয়ে তাকাচ্ছ কেন? না, আমি ওকে কিছুই বললাম না, শুধু একটা কথাই বললাম যে আমার খেতে ভালো লাগছে না, আমি উঠছি। এই বলে আমি ওখান থেকে উঠে হাত মুখ ধুয়ে চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ি। মধুমিতাও কিছুক্ষণের মধ্যে আসে, তবে সারাদিনের ক্লান্তিতে ও অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। অবশ্য আমি তখনও জেগে আছি। ঘড়ি কাটাই তখন 12টা 15 কি 20। ঘরের ভিতরটা আস্তে আস্তে আবারও সেই বিরিয়ানির গন্ধে ভরে ওঠে। ঘরটাও ঠান্ডা হতে শুরু করে। এমনকি সেই রাতেও আমি ঘাড়ের কাছে একটা ঠান্ডা স্পর্শ পেয়েছিলাম, কিন্তু কাউকেই দেখতে পাইনি। তবে সেই রাতেই আমি ঠিক করলাম
যে না, এভাবে বেঁচে থাকা যাবে না, কিছু না কিছু একটা করতেই হবে। তাই ওই রাতটাকে কোনোভাবে কাটিয়ে পরদিন সকাল হতেই আমি আমার ছোটো কাকু রঞ্জন চৌধুরীকে ফোন করি। তাকে ফোন করে সমস্ত ঘটনাটাই জানাই। আসলে আমার এই ছোটো কাকু এইসব ব্যাপারে অনেক কিছু জানেন। এই ভূত প্রেত জ্যোতিষবিদ্যা এগুলোতে তার তুখোড় জ্ঞান। তাই তাকে সমস্ত ঘটনাটাই বলি। তবে সব শুনে কাকু আমাকে একটা কথাই বলল। কাকু বলল, শোন, এ কোনো সাধারণ আত্মা নয়। এ জীবন দশায় খুবই ক্ষুধার্ত ছিল, না খেতে পেয়ে মারা গেছে, তাই ও এমন করছে। তুই যত শীঘ্রই সম্ভব কোনো তান্ত্রিকের কাছে যা, নয়তো এ তোর বড় রকম কোনো বিপদ ঘটিয়ে দেবে। কাকা আমাকে একজন তান্ত্রিকের সন্ধানও দেয়। তান্ত্রিকের বাড়ি বড় বাজারে। তো আমি ওই দিন বিকেলেই ওই তান্ত্রিকের কাছে যাই। তাকে সমস্ত ঘটনার কথাই খুলে বলি। উনি তখন সব শুনে আমাকে একটা কথাই বলেন। উনি বলেন, শোন, এই আত্মার হাত থেকে বাঁচতে গেলে তোকে নিজের হাতে ওকে খেতে দিতে হবে, তবেই তুই ওর হাত থেকে বাঁচতে পারবি, তার আগে নয়। তবে এই কাজটা যেখানে সেখানে সম্ভব নয়। এর জন্য যেতে হবে যে কোনো শ্মশানে। চল, নিমতলা শ্মশান ঘাটে যাই, সমস্ত ক্রিয়াটা ওখানেই করব। আমি ওই দিন সন্ধ্যেবেলাতেই ওনার সঙ্গে ওই নিমতলা শ্মশান ঘাটে যাই। তবে শ্মশান ঘাটে যাওয়ার আগে একটা বিরিয়ানির প্যাকেটও নিই। উনি আমাকে বিরিয়ানিটা নিতে বলেছিলেন। তো শ্মশানে পৌঁছে ওই বিরিয়ানিটাকে একটা কলা পাতায় ঢেলে বিরিয়ানির চারিপাশে গঙ্গা জল আর কালো তিল ছিটিয়ে পাশেই কয়েকটা ধূপকে জেলে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করা শুরু করেন। তবে মোটামুটি মিনিট 10 মন্ত্র উচ্চারণ করার পর আমি খেয়াল করি যে চারিপাশের আবহাওয়াটা কেমন যেন গুমোট হতে শুরু করেছে, আর বিরিয়ানিটাও আস্তে আস্তে কমে আসছে, এবং সেই সাথে সেই একই রকম হাড় চিবানোর আওয়াজটাও আসছে। এমন সময় ওই তান্ত্রিক তার চোখ খুলেন আর আমাকে বলে ওঠেন, চল আমরা এখান থেকে কেটে পড়ি, ও শান্তিতে খাক, চিন্তা নেই, ও আর তোর পিছু নিবে না। হ্যাঁ, সেটাই হয়েছিল। ওই দিনের ওই ঘটনার পর থেকে আর কোনো কিছুই ঘটেনি। আমি আজও ওই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন দিয়ে যাতায়াত করি, কিন্তু ওই মহিলাটিকে আর কখনোই দেখতে পাইনি। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ, যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিন। কেননা প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রাত 10টায় এই চ্যানেলে এইরকম সত্যি ভৌতিক ঘটনা আসতেই থাকে। ও হ্যাঁ, লাইক করার পর দেখবেন একটা হাইপ বাটন আসছে। প্লিজ ওই বাটনে ক্লিক করে একটা হাইপ করে দেবেন, কেননা এতে করে আমি এইরকম ঘটনা আরও বেশি উৎসাহ নিয়ে আনতে পারবো। তো চলুন শুনে নিই আজকের প্রশ্ন আর দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। আজকের প্রশ্ন, অনির্বাণদা বিধাননগরে কার বাড়ি গিয়েছিল? তো চলুন এবার দেখে নিই গত ভিডিওতে কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন উত্তর 24 পরগনা থেকে শ্রেয়া দাস মুখার্জি, অসীম নন্দী, চিরঞ্জিত অধিকারী, সমা বোস, আদিত্য রায়, জয় মণ্ডল ও আরিয়ান মিত্র। হুগলি থেকে সুখেন্দু ঘোষ, সুরদীপ কুণ্ডু ও জবা চক্রবর্তী। নদিয়া থেকে দেবতী বিশ্বাস ও সাথী দাস। বাঁকুড়া থেকে নীলকণ্ঠ শেঠ ও প্রিয়াঙ্কা দে। হাওড়া থেকে গৌরব মল্লিক, চিন্ময় মান্না, রাহুল অধিকারী, বাদল খটিয়াল, সর্বাণী দত্ত, অঙ্কিতা সামন্ত ও এস.কে. আমিরুল ইসলাম। কলকাতা থেকে মনীষা দত্ত রয় ও সৌজাত্য ঘোষ। দক্ষিণ 24 পরগনা থেকে মামনি দাস, মেঘা মণ্ডল ও আয়ন মণ্ডল। এবং সর্বশেষ জলপাইগুড়ি থেকে বিপ্লব দাস। তো চলুন আবারও দেখা হবে বৃহস্পতিবার রাত 10টায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।